আসসালামু আলাইকুম। আরাফাত এডুকেয়ারে স্বাগতম জানাচ্ছি এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে। আমরা আজকে আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে গতি। গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো গতি অধ্যায়, এটা নাম শুনে বুঝতে পারছো গতি, যেহেতু গতি মানে কি। দেখো, আমরা আমাদের বাসায় অথবা বাইরে যে কোনো জায়গায় আমরা গতির বিভিন্ন ধরনের উদাহরণ আমরা বাস্তবে দেখতে পাই। কীরকম? যেমন আমাদের পাখা চলে, এখন গরমের দিনে পাখা চলে, সবার বাসায় পাখা আছে। তো পাখা চলে, এটা এক ধরনের গতি। রাস্তায় বের হলে আমরা দেখতে পাই, যারা সাইকেল চালাও তারা তো জানো, সাইকেলের চাকা একটা গতি, সাইকেল যে চলে এটা একটা গতি। রাস্তায় বের হলেই গাড়ি দেখতে পাই, তো গাড়ির গতি একটি গতি, এটা বোঝাই যাচ্ছে গাড়ির গতি। এরপরে এরকম বিভিন্ন রকম পাখার গতি আছে। এরপর যাদের বাসায় হচ্ছে দোলক গড়ি আছে, অর্থাৎ গড়ির নিচে এরকম একটা পেন্ডুলাম থাকে, পেন্ডুলাম ঘুরে। এবার যাদের বাসায় দোলক গড়ি আছে, তাহলে দোলক গড়ির গতি একটি গতি। আকাশে বিমান যায়, প্লেন চলে, এগুলো একটি গতি। এরপর হচ্ছে এখন যেটা চলতেছে বা যেটা চলছিল, যে যুদ্ধক্ষেত্রে যেটা মিসাইল মারা হয়, ইসরায়েল ইরান যুদ্ধে যেটা মিসাইল, তো মিসাইলের গতি একটি গতি। মিসাইল যে মারতেছে এটা একটা গতি। তাহলে আমরা এই গতি অধ্যায়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্থিতি এবং গতি। তাহলে গতির জিনিসটা কি? আমরা আমাদের চারপাশে যা কিছু চলমান দেখতে পাই, যেগুলো একটা নির্দিষ্ট ব্যাগে চলে, নির্দিষ্ট একটি স্পিডে চলে বা একটা গতি নিয়ে চলে, এগুলো চলাটাই হচ্ছে গতি এক প্রকার। এটা ইংলিশে বলা হয় মোশন। তো অধ্যায় নাম হচ্ছে গতি। গতি শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে চলন বা মোশন সম্পর্কিত কথাবার্তা, গতি নিয়ে। তো স্থিতি, আসলে স্থিতিটা কি জিনিস, আমরা এখন স্থিতি নিয়ে একটু কথা বলি। স্থিতি কি জিনিস? হোয়াট ইজ স্থিতি? স্থিতি শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্থির বস্তুর কথাবার্তা, স্থির। এখন স্থিতি কথাটা শুনে তুমি বুঝতে পারছো যে স্থিতি মানে হচ্ছে এখানে স্থির সম্পর্কিত কোনো কথাবার্তা। তো স্থিতি যেগুলো হচ্ছে স্থির অবস্থায় থাকে, এটা প্রসঙ্গ কাঠামো। আমি একটা প্রসঙ্গ কাঠামো নিলাম, যে এরকম একটা কাঠামো নিলাম, এটা সাপেক্ষে ধরো এটা একটা খুঁটি, এই খুঁটির সাপেক্ষে আমি খুঁটি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, এটার পাশ দিয়ে তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, অথবা এটার পাশ দিয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, এটার পাশ দিয়ে যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে। তাহলে তোমার সাপেক্ষে তুমি হচ্ছে স্থির, তাহলে তুমি হচ্ছে স্থিতিশীল, আর যেটা গাড়ি চলে যাচ্ছে সেটা হচ্ছে গতিশীল। তাহলে স্থিতি মানে কি, যে বস্তু স্থির সেটা হচ্ছে স্থিতি, আর যেটা চলতেছে এটা হলো গতিশীল। এখন এখানে অনেকগুলো কথা আছে, যেমন ধরো তুমি যদি বাসে ওঠো, বাসের সাপেক্ষে তুমি স্থির। আবার কিন্তু কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, এদিকে বাস যাচ্ছে, তাহলে বাস যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকে ব্যক্তির জন্য বাসের গতি হচ্ছে, এটা হচ্ছে বাস গতিশীল। আবার বাসের জন্য হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকে ব্যক্তি স্থির। কিন্তু বাসে যে ব্যক্তি আছে তার জন্য হচ্ছে বাস স্থির, আর বাসের জন্য ওই বাসে যে ব্যক্তি আছে যাত্রী তারাও স্থির। তাহলে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দু স্থির নাকি গতিশীল সেটা বোঝা যায়। তো প্রসঙ্গ কাঠামো যেটা ধরতেছি আমরা, যে বিন্দুটা সাপেক্ষে কল্পনা করতেছি, সেটাই হচ্ছে বিষয়। এখন আসো গতি। তাহলে গতি কি জিনিস? গতিশীল যে কোনো বস্তুর গতি, এটাই হচ্ছে গতি। গতিশীল যেগুলো চলমান বস্তু, তো এরকম অনেক ধরনের গতি আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। সরল রৈখিক গতি কীরকম? যে কোনো বস্তু বা যেটা সরল রেখা বরাবর যায়, সরল রেখা তো চেনো, এটা একটা সরল রেখা। তাহলে সরল রেখা বরাবর যে বস্তু চলে বা যার গতি সরল রেখা বরাবর, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর, এটা হচ্ছে সরল রৈখিক গতি। যেমন তুমি একটা বলকে এভাবে একটা রাস্তার মধ্যে ছেড়ে দিছো, একটা রাস্তার মধ্যে তুমি একটা বলকে গড়িয়ে চলতে দিছো, এটা হচ্ছে বলটা চলে যাচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে সরল রৈখিক গতি। আবার উপর থেকে কোনো বস্তুকে যখন ছেড়ে দিবা, উপর থেকে কোনো বস্তু যখন নিচে পড়ে যাবে, তখন এটাও হচ্ছে কি সরল রৈখিক গতি। এ হলো সরল রৈখিক গতি। এবং হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি জিনিস? এটার উদাহরণ বললাম যে সবার বাসায় আছে, ফ্যান আছে। তাহলে পাখার গতি, বৈদ্যুতিক পাখা যে ঘুরে, পাখার গতি একটা কি, পাখা যে ঘুরে, এটা একটা কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির সংজ্ঞা হচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এরকম কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন পাখাগুলো ঘোরা হয়, যখন ফ্যান যখন ঘুরে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, দেখো এখানে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন বিন্দুগুলো ঘুরতেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন পাখাটা ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এরপর হচ্ছে চলন গতি কি? চলন গতি সরলরৈখিক গতির মধ্যেও কিন্তু চলন গতি পড়ে, অর্থাৎ কোনো একটা বস্তু যখন এভাবে চলতে থাকে, চলার পথে যখন তার সবগুলো বিন্দু
একই সাথে একই দিকে চলে তখন সেটাকে বলা হয় চলন গতি। কীভাবে? বস্তুটা এভাবে সোজা সরলরৈখিক যেতে হবে সেটা কথা নেই, এটা উপরে নিচে বাঁকা আঁকা বাঁকাও হতে পারে, তবে বস্তুর সবগুলো কণা একসাথে যেতে হবে, এটা হচ্ছে চলন গতি। হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কী জিনিস? পর্যাবৃত্ত গতি হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো একটা বস্তু এর চারপাশে ঘুরে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করে। এরকম একটা বিন্দু আছে, ধরো এটাকে অতিক্রম করতেছে, এরকম চারদিক থেকে অতিক্রম করতেছে, তাহলে এটা বৃত্তাকার পথে অতিক্রম করতেছে। আবার এমনও হতে পারে যে এখানে একটা বস্তু আছে, এটাকে এভাবে উপবৃত্তাকার পথে, এটা কিন্তু বৃত্ত না, এটা উপবৃত্ত, তো উপবৃত্তাকার পথে এটাকে পরিভ্রমণ করতেছে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে এটা বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা হতে পারে আমাদের হৃৎপিণ্ডের গতি, হৃৎপিণ্ডের স্পন্দন, যেটা হৃৎপিণ্ড জানো যে সবসময় স্পন্দন বা কম্পনের মধ্যে থাকে, তাহলে হৃৎপিণ্ড যে প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে এভাবে তোমার আপ ডাউন করা হয়, তাহলে এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। এরপর আসো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কী জিনিস? আচ্ছা, ছোটোবেলায় দোলনায় চড়ো নাই, এরকম কেউ আসো? দোলনায় সবাই চড়ছো, এরকম ছোটোবেলায় দোলনায়, দোলনায় কি করা হয়, এভাবে ধরো নির্দিষ্ট একটা ইয়ের সাথে বেঁধে রাখা হয়, এভাবে এটা একটা নির্দিষ্ট সময় একদিকে যায়, এভাবে ধরো এটা কোনো একটা বস্তুকে আমি এভাবে বেঁধে রাখছি এখানে, এটা কি হয়, এদিকে যায়। এরপর এটাকে যখন আমি এদিকে টেনে ছেড়ে দিব, তখন এটা কি হবে, আবার এদিকে আসবে, ঠিক পেছনের দিকেও এভাবে আসবে, এবার পেছনের দিকেও আসবে বস্তুটা, তাহলে এটা আবার কি এখান থেকে আবার ওইদিকে যাবে। তাহলে এটা চলার পথে, যে কোনো বস্তু একটা চলার পথে একটা নির্দিষ্ট সময় একদিকে এবং আরেকটা নির্দিষ্ট সময় তার বিপরীত দিকে চলে, এভাবে যখন দুলতে থাকে দোলনা, তাহলে সরল স্পন্দন গতি একবার হচ্ছে দোলনার গতি আর কি, যেটা দোলনা। আবার যাদের বাসায় পেন্ডুলামযুক্ত ঘড়ি আছে, অর্থাৎ দোলক ঘড়ি, তো দোলক ঘড়ি কী করে, দোলক ঘড়ি নর্মালি যে এরকম লাগানো থাকে, তো এটা একটা নির্দিষ্ট সময় এদিকে যায় আবার এদিকে যায়, এভাবে দুলে নাকি, এভাবে দুলে, তাহলে এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির একটা সরল উদাহরণ হচ্ছে দোলনার গতি, আর হচ্ছে ঘড়ির পেন্ডুলামের যে গতি, এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। এই হলো গতি সম্পর্কিত বিভিন্ন প্রকার গতির আলোচনা। এগুলো সংজ্ঞা ক্লিয়ার করে রাখবা, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আছে এখন ফিজিক্স এবং যেগুলো সবগুলো পরীক্ষায় এখন শর্ট কোশ্চেন আলাদা করে আসে 2 মার্কসের জন্য, তো এগুলো আসতে পারে। সরল গতি কী এবং কাকে বলে, এটার উদাহরণ দাও, ঘূর্ণন গতি কী, চলন গতি কী, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি, এগুলো কাকে বলে এবং বলতে কী বোঝায়, এগুলো আসতে পারে পরীক্ষায়, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আসো স্কেলার ও ভেক্টর রাশি। দুটো রাশি সম্পর্কে তো দেখতে পাচ্ছি, আমরা গণিতে রাশি সম্পর্কে পড়ছি, এখন ফিজিক্সে এসে রাশি। রাশিটা কি জিনিস? রাশি দেখো, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, তাহলে 2 ধরনের আমরা রাশি এখানে দেখতে পাচ্ছি ফিজিক্সে, এটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর। কি জিনিস সহজে বোঝাচ্ছি, দেখো ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার স্কুল, এটা তোমার বাড়ি, এটা তোমার স্কুল। এখন বাড়ি থেকে স্কুল, আমি বললাম যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, যদি বলি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, কি বললাম, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, তাহলে এখানে শুধুমাত্র আমি মানটা বোঝাচ্ছি যে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা কত, 2 কিলোমিটার, শুধুমাত্র 2 কিলোমিটার। দেখো এখানে কি বোঝাচ্ছে, শুধুমাত্র মান, শুধুমাত্র কি মান, মান বোঝাচ্ছে, এটা একটা ডিস্টেন্স মানে দূরত্ব, একটা কিলোমিটার বোঝাচ্ছে। আবার যদি বলি বাড়ি থেকে স্কুল 2 কিলোমিটার পূর্বে, বাড়ি থেকে স্কুল 2 কিলোমিটার পূর্বে, এখন এখানে কি বোঝাচ্ছে, শুধু মান নাকি দিকও বোঝাচ্ছে? এটা দিক না, তাহলে দুইভাবে বলতে পারি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, এটা একটা কথা, আবার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার পূর্বে, তাহলে এই দুইটা কথার মধ্যে পার্থক্য তুমি বুঝতে জানা, ডিফারেন্স আছে। তাহলে কি জিনিস, দূরত্ব 2 কিলোমিটার,
তাহলে এখানে শুধুমাত্র মান দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে রাশি শুধুমাত্র মান দিয়ে বোঝানো যায়, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। স্কেলার রাশি। আর যে রাশি প্রকাশের জন্য মান এবং মানের পাশাপাশি মান ও দিক দুইটাই প্রয়োজন হয়, মান ও দিক যেটা দুইটাই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিয়েই বোঝানো যায় সেটা হচ্ছে কি স্কেলার রাশি। এরকম কি কি আছে? ধরো বললাম জ্বর, আমাদের যখন জ্বর আসে শরীর টেম্পারেচার মেজারমেন্ট করা হয়, তো টেম্পারেচার যখন মাপা হয় তখন আমরা বলি যে 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর, আবার বলি যে 99 ডিগ্রি ফারেনহাইট জ্বর। তাহলে এটার জ্বর মাপার যে তোমার স্কেলটা, সেখানে কি দিকের প্রয়োজন আছে? আমি যদি বলি যে 100 গ্রাম ওজন অথবা হচ্ছে 1 কেজি চাল, 1 কেজি চাল, এই রাশি প্রকাশের জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে? তোমাকে কি জিজ্ঞেস করবে যে 1 কেজি চাল কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে? এগুলো তো জিজ্ঞেস করবে না নিশ্চয়ই। তাহলে 1 কেজি চাল এটা শুধুমাত্র কি মান দিয়ে প্রকাশ করা যায়, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। আবার ভেক্টর রাশি, তাহলে এই যে বললাম বাড়ি থেকে স্কুল পূর্ব দিকে 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে মান এবং দিকের প্রয়োজন দুইটাই, এজন্য এটা কি ভেক্টর রাশি। আবার এখন একটা জিনিস দেখো, এটা ধর হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে বাড়ি হচ্ছে এ বিন্দুতে, স্কুল হচ্ছে বি বিন্দুতে। এখন আমি বললাম বাড়ি থেকে স্কুল, বললাম কি বাড়ি থেকে স্কুল পূর্ব দিকে 2 কিলোমিটার দূরে। এটা কি বললাম? বাড়ি থেকে স্কুল পূর্ব দিকে 2 কিলোমিটার দূরে। তার মানে এটা প্রকাশ করার জন্য তুমি এ থেকে বি, অর্থাৎ এভাবে দেখো ভেক্টর সাইন, এভাবে উপর একটা এই যে এভাবে সাইন দেওয়া হয়, হচ্ছে ভেক্টর সাইন। তো এ বি ইকুয়াল টু কত? আমি বললাম যে 2 কিলোমিটার। এখন আমি কি বললাম? বাড়ি থেকে স্কুল পূর্ব দিকে 2 কিলোমিটার। এখন তুমি যদি বলো সেম কথাই তো, যে স্কুল থেকে বাড়ি তাহলে পূর্ব দিকে 2 কিলোমিটার, এটা কি বলা যাবে? স্কুল থেকে বাড়ি যখন বি থেকে এ হয়ে যাবে তখন তখন তাহলে এভাবে যখন এ থেকে বি ইকুয়াল টু 2 কিলোমিটার দেওয়া থাকে, এটাকে যদি আমি বি এ লিখি ভেক্টর সাইন দিই, তাহলে এর আগে একটা মাইনাস দিতে হবে, কারণ কি আমি দিকটা পরিবর্তন করে ফেলছি। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে মাইনাস, অর্থাৎ পূর্ব দিকে না, স্কুল থেকে বাড়ি বললে তখন হচ্ছে পশ্চিম দিকে চলে আসবে। একটা মান পরিবর্তনের জন্য, দিক পরিবর্তনের জন্য এখানে কি দিতে হবে? একটা মাইনাস সাইন দিতে হবে। তো এই ছিল স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কিত। দূরত্ব ও সরণ কি জিনিস? দূরত্ব ও সরণ এটা মোটামুটি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সাথে সম্পর্কিত। দূরত্ব এবং সরণ, দ্রুতি এবং বেগ, এগুলো সবগুলো হচ্ছে কি দিকের সাথে বা সম্পর্কিত, স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কিত। তো দূরত্ব কি জিনিস? দূরত্ব কি জিনিস? দূরত্ব হলো স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি অর্থাৎ কি এটার কোনো দিকের প্রয়োজন হয় না, এটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। কিন্তু সরণ যেটা, সেটি হলো ভেক্টর রাশি। সরণ মানে হলো কোনো বস্তুকে অবস্থান, তার অবস্থান থেকে সরানো। যেমন এখানে একটা বস্তু রাখছি আমি, এই বস্তুটাকে আমি সরাবো, এটাকে বল প্রয়োগ করে কোনোভাবে সরাবো। এখন কোন দিকে? যদি আমি এই দিকে সরাই, এই যে দিকে, ধরো এটা হচ্ছে পূর্ব দিকে, এটা পশ্চিম দিক, তো এরকম কোনো একদিকে সরালে তখন এটা হচ্ছে সরণ। তাহলে এটা কোন দিকে সরাবো সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি, তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর দূরত্ব হচ্ছে জাস্ট এমনি দূরত্ব, হয়েছে যেটা বললাম আমার বাড়ি থেকে স্কুল, বাড়ি ধরো এ বিন্দুতে, স্কুল ধরো বি বিন্দুতে, তো বাড়ি থেকে স্কুল, এই যে এটা দূরত্ব, তাহলে এটা শুধুমাত্র কত? এটা বললাম যে 2 কিলোমিটার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, তাহলে এটা দূরত্ব শুধুমাত্র স্কেলার রাশি। শুধু 2 কিলোমিটার বললে এটা কি স্কেলার রাশি। আর সরণ হলো ভেক্টর রাশি, তাহলে এটা নির্দিষ্ট দিক আছে। সরণ যে কোন দিক দিয়ে ঘুরে আসবে এটা হচ্ছে কি দিক বললে তখন এটা সরণ। এরপর আসো দ্রুতি ও বেগ। দ্রুতি হচ্ছে দূরত্বের সাথে সম্পর্কিত, সরণ হচ্ছে বেগের সাথে সম্পর্কিত। অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি দ্রুতি।
তো আমি যদি দ্রুতির ইয়াটা লিখি, দ্রুতি হচ্ছে একক সময়ে বললে একক সময়, অর্থাৎ একক সময় বললে সবসময় মনে রাখবা একক সময় মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, সময় দ্বারা ভাগ হবে, কি ভাগ হবে, দূরত্ব। তাহলে দূরত্ব, তো দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তাহলে দ্রুতিটাও কি আসবে, দ্রুতিটাও কি, এটা একটা স্কেলার, তাহলে দ্রুতি স্কেলার। দ্রুতি স্কেলার রাশি। আর যেহেতু স্মরণ, স্মরণ হচ্ছে কিসের সাথে সম্পর্কিত, ব্যাগের সাথে সম্পর্কিত, তাহলে ব্যাগ দ্রুতি না বলে যখন ব্যাগ বলবে তখন স্মরণ ভাগ সময় আসবে, স্মরণ ভাগ সময়, অর্থাৎ স্মরণের সাথে সময়ের সম্পর্ক। তো স্মরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ব্যাগটাও কি আসবে, ভেক্টর রাশি। তাহলে ব্যাগ কীরকম বলে, যে কোনো বস্তুর ব্যাগ ধরো 70 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 70 কিলোমিটার পার আওয়ার ব্যাগে স্পিডে যাচ্ছে, তাহলে এটা 70 কিলোমিটার পার আওয়ার, এরকম এটা যখন ব্যাগ বলবে তারপর এটা নির্দিষ্ট কি আছে, দিক আছে, এই জন্য এটা ভেক্টর রাশি। আর দ্রুতি যখন দূরত্ব বলবে সেটা হচ্ছে কি, স্কেলার রাশি, সেক্ষেত্রে আমরা কি বের করবো, দ্রুতি বের করব। এই ছিল দ্রুতি এবং ব্যাগ সম্পর্কিত কথা। এরপর আসো ত্বরণ এবং মন্দন। ত্বরণ, সরি এখানে একটা ব হবে, ত্বরণ এবং মন্দন। ত্বরণ কি জিনিস, আমরা জানি কোনো বস্তুর ব্যাগ, ধরো এখান থেকে একটা অবস্থান, এটা এ অবস্থান, এখান থেকে কোনো বস্তু যাবে বি অবস্থানে, কোনো বস্তু বি অবস্থানে যাবে। তো এখান থেকে একটা গাড়ি যাবে, ধরো একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা যখন এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, এই অবস্থানে দাঁড়িয়ে আছে, যখন স্টার্ট বললো তখন গাড়িটা এই অবস্থান থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তো যাওয়ার সময় এটা আস্তে আস্তে কি ব্যাগ স্পিড বৃদ্ধি পাবে না, ব্যাগ বৃদ্ধি পাবে, ব্যাগ বৃদ্ধি পেয়ে এখানে আসবে, ব্যাগ বৃদ্ধির এই যে হার সেটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে একক সময়ে ব্যাগ বৃদ্ধি যে হার সেটাই হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, ত্বরণ প্রকাশ করা হয় এ দ্বারা। এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন ত্বরণ এ। তাহলে ব্যাগ বৃদ্ধির হার, এখানে ধরো আদি ব্যাগ, এখানে ধরো গাড়িটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকলে তার আদি ব্যাগ হচ্ছে 0, অর্থাৎ 0 জিরো, আদি ব্যাগ নাই, এখানে গাড়িটা স্থির অবস্থায় আছে, এখানে তো কোনো ব্যাগই নেই। আর বি বিন্দুতে যখন আসলো তখন তার ধরো একটা ব্যাগ আছে, তখন সে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করলো, তাহলে তার ব্যাগের পরিবর্তনের হার, তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে ধরো তার হচ্ছে 20 সেকেন্ড সময় লাগছে, 20 সেকেন্ড সময় লাগছে, তাহলে 20 সেকেন্ডে 0 থেকে 30, 0 চালিত ছিল তার ব্যাগ, তার সে এই ব্যাগ থেকে সে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করলো, তাহলে এখানে তার সময় লাগলো কত, 20 সেকেন্ড। এখন ব্যাগের পরিবর্তনের হার, পরিবর্তনটা কি, পরিবর্তন মানে হচ্ছে এই যে শেষ ব্যাগ থেকে প্রথম ব্যাগটা আমি আদি ব্যাগটা কি করব, মাইনাস করবো, অর্থাৎ বি মাইনাস ইউ, আর হার যেহেতু, তাহলে এটা হচ্ছে কি টি, সময় যেহেতু 20 সেকেন্ড, তাহলে এটাকে টি দ্বারা ভাগ করব, এটাই হলো ত্বরণের সূত্র। তাহলে ত্বরণ এই ইকুয়ালটা আমরা কি জানলাম, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন ত্বরণ বুঝলাম, তাহলে মন্দন জিনিসটা কি, খেয়াল করলে দেখো আমি এখানে বললাম 0 থেকে ব্যাগ 30 পর্যন্ত হলো। এখন এমনও তো হতে পারে যে একটা গাড়ি এখানে স্পিড, আমি ধরলাম যে গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছিল, এই বিন্দুতে আমি স্পিড মাপলাম, এখানে দেখতেছি তার ব্যাগ 50 কিলোমিটার পার সেকেন্ড, তার ব্যাগ কত ছিল এখানে, 50 মিটার পার সেকেন্ড। এর পরবর্তীতে বি অবস্থানে যখন ব্যাগ পরিমাপ করে দেখলাম, সেখানে দেখতেছি আমি তার ব্যাগ 30 মিটার পার সেকেন্ড, তাহলে তার ব্যাগ আগে ছিল বেশি, পরে হলো কম, 50 থেকে 30 হয়ে গেল। এখানে ব্যাগ কি কমছে নাকি বাড়ছে, নিশ্চয়ই কমছে, 50 থেকে 30। তাহলে ব্যাগ হ্রাসের হারকে বলা হবে মন্দন, ব্যাগ বৃদ্ধির যে হার সেটা হচ্ছে ত্বরণ, আর ব্যাগ হ্রাসের হারকে বলা হয়। এখন মন্দনের সূত্র কি তাহলে ভাই, মন্দনের কোনো সূত্রই নেই, জাস্ট এখানে ত্বরণ, এবার বি দেখো এখানে মাইনাস করলে কি আসবে, একটু খেয়াল করলে দেখো, বি শেষ বেগ কত ছিল 30, আদি বেগ কত ছিল 50, তাহলে সময় 20 সেকেন্ড। দেখো 30 থেকে 50 এখানে একটা মাইনাস আসবে না, এই যে 30 থেকে 50 যাওয়া মানে কত 20, তাহলে তার এখানে বেগের মানটা, ত্বরণের মানটা কি আসতেছে, একটা মাইনাস আসতেছে না, এই মাইনাস আসা মানেই হচ্ছে মন্দন, অর্থাৎ তার বেগ হ্রাস পাইল, হ্রাস পাওয়ার মানে হচ্ছে মন্দন। তো এই ছিল গতি অধ্যায়ের 2.6 পর্যন্ত আলোচনা, 2.1 থেকে 2.6 পর্যন্ত। আবার রিভিউ করতেছি, দেখো স্থিতি গতি এবং বিভিন্ন প্রকার গতি আছে, দেখো সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি এবং স্কেল রাশি, ভেক্টর রাশি।
এবং দূরত্ব সরণ, দ্রুতীয় বেগ, ত্বরণ মন্দন। এই ছিল এই অধ্যায়ের প্রথম ক্লাসের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম।